দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য পদাতিক কবি তথা বিশিষ্ট লেখক সুভাষ মুখোপাধ্যায়ের রচিত আমার বাংলা গ্রন্থের একেবারে শেষ রচনাটি হাত বাড়াও। এই হাত বাড়াও রচনাটি আজকে পাঠের সঙ্গে বিস্তারিত লেখকের ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে এই হাত বাড়াও এই রচনা থেকে কোন লাইনগুলো তুলে প্রশ্ন দেয়া হয় তাও তোমাদের জানিয়ে দেব। কথা না বাড়িয়ে তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। সুভাষ মুখোপাধ্যায় সারা বঙ্গদেশ ঘুরে বেড়িয়েছিলেন এবং সেই পরিভ্রমণ সূত্রে তিনি তার চোখের সামনে যা দেখছিলেন তাই ভাষার মধ্য দিয়ে এই আমার বাংলা গ্রন্থের নানা রচনাকে ভরিয়ে তুলেছেন। তো এই হাত বাড়াও আজকে আমাদের বিশেষ আলোচিত এই রচনাটি শুরু হয়েছে শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডুবে এমন নদী তিস্তা। তো তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের একেবারে উত্তর দিকে রয়েছে পার্বত্য এলাকা তথা দার্জিলিং। সেই পার্বত্য অঞ্চলের বা পাহাড়ি অঞ্চলের একটি নদী হলো তিস্তা। তো সেই নদীর কথা বলা হচ্ছে এবং তার জল শীতকালে এতই কম থাকে, অর্থাৎ তিস্তা নদীর তো পায়ের পাতাটুকু কেবলমাত্র ডোবে। সেই নদী হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। প্রকাণ্ড অর্থাৎ বিশাল বা বড়, দৈত্য অর্থাৎ দানব। তো সেই তিস্তা নদী হেঁটে পার হওয়ার সময় যদি পিছন দিকে বা পিছন ফিরে তাকানো যায় তো আকাশের পিঠে পিঠ রেখে অর্থাৎ অনেক উঁচু হয়ে রয়েছে এক যেন দৈত্য বা দানব। আসলে দৈত্য নয়, লেখক বা সুভাষ মুখোপাধ্যায় পাঠকবর্গ তথা আমাদের জানাচ্ছেন যে ওই যে প্রকাণ্ড দৈত্য হিসেবে মনে করা হয়, আসলে ওটি দৈত্য নয়, হিমালয় পাহাড়। তো আমরা সকলেই জানি যে ভারতের উত্তর দিকে রয়েছে হিমালয়, আর আমি একটু আগেই বললাম পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে দার্জিলিং পার্বত্য অঞ্চল। তো সেই হিমালয় পাহাড়কে এখানে বলা হচ্ছে। এরপর নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা তালগাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল। কি ওটা? তো লেখক এখানে প্রশ্ন জিজ্ঞাসার মধ্য দিয়ে বলছেন যে ওটা আসলে তাল গাছের মতো বড় হয়ে উঠল, আসলে কি? তো এক্ষেত্রে তোমাদের জানাবো। তো লেখক সুভাষ মুখোপাধ্যায় পার্বত্য অঞ্চল থেকে একেবারে নেমে এসেছেন সমতল ভূমিতে। নন্দীগ্রাম, তো নন্দীগ্রাম একটি পূর্ব মেদিনীপুর জেলার একটি জায়গা। হলদিয়া যে পেট্রোকেমিক্যাল যে শিল্পাঞ্চল রয়েছে তার পাশেই বা কাছাকাছি একটি গ্রাম হলো নন্দীগ্রাম। তো আমার পূর্ব মেদিনীপুরের বন্ধুরা বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নন্দীগ্রাম আশা করি শুনেছ। তো সেই নন্দীগ্রামের অখ্যাত অর্থাৎ খ্যাত ন এমন গাঁয়ে বা গ্রামে নোনা লাগা তাল গাছের বন পেরিয়ে, তাল গাছ তোমরা সকলেই জানো বাংলায় সুলভ বা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তো সেই বন পেরিয়ে আকাশের কোলের কাছে অর্থাৎ আকাশ থেকে অনেকটা যেন নিচু অঞ্চল, এভাবে
লেখক বর্ণনা করছেন, তাই কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা অর্থাৎ বিন্দু মতো দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে বা আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল কি ওটা। তো এরপর লেখক আমাদের জানাচ্ছেন আগন্তুক এক জাহাজের মাস্তুল। আসলে যেটা দেখা যাচ্ছে সেটা একটা জাহাজের মাস্তুল। মাস্তুল তোমরা সকলেই জানো যে জাহাজে বা নৌকায় পাল লাগানো হয়, তো সেই পাল খাটানোর যে কাঠামো সেটাকেই বলা হচ্ছে মাস্তুল। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। তো আমি এখনই বললাম নন্দীগ্রাম হলদিয়ার কাছাকাছি একটি গ্রাম। তো সেখানে বা ওই অঞ্চলের কাছেই রয়েছে বঙ্গোপসাগর। তো তাছাড়া দীঘা যে টুরিস্ট এলাকা, তো সেই বঙ্গোপসাগর রয়েছে এবং সেটাকেই এখানে লেখক নীল সমুদ্র বলে উল্লেখ করলেন। এরপর বলা হলো এই সমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরিখা, সমুদ্র হিমাচল। তোমরা এটি সমাসবদ্ধ পদ আশা করি জানো যে সমুদ্র থেকে হিমাচল বা হিমালয় পর্যন্ত অর্থাৎ সমগ্র বাংলা, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে হিমালয় অর্থাৎ পশ্চিমবঙ্গের একেবারে উপর অঞ্চল বা উত্তর অংশ জুড়ে রয়েছে আমার বাংলা বা আমরা যেখানে বাস করি সেই বাংলা। পর্বত যার প্রহরী, প্রহরী শব্দের অর্থ পাহারাদার বা যে পাহারা দেয়। তো সুউচ্চ হিমালয় পর্বত বা পাহাড় আমাদের বাংলার উত্তর দিকে রয়েছে, সে যেন পাহারা দিচ্ছে এবং সমুদ্র যার পরিখা। বঙ্গোপসাগর বাংলার একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে। দীঘা পর্যটন কেন্দ্রকে নিয়ে তোমরা সকলেই জানো। তো সেই সমুদ্রের পরিখা, পরিখা শব্দের অর্থ হলো চারদিকে খনন করা খাদ, অর্থাৎ মাঝে ভূখণ্ড এবং চারদিকে খনন করে রাখা হয়েছে এমন খাদ। আসলে ওই বঙ্গোপসাগর থাকার ফলে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলা রক্ষা পেত, ঠিক একইভাবে পর্বত বা হিমালয় পর্বতের দ্বারা। সেই অর্থে বলা হলো যে সমুদ্র হিমাচল মধ্যেই রয়েছে আমার বাংলা এবং পর্বত যা পাহারাদার এবং সমুদ্র যার পরিখা, অর্থাৎ সমুদ্র বাংলাকে ঘিরে রেখেছে। এরপর রয়েছে ফরিদপুরের গাড়ি আসতে তখন অনেক দেরি। ফরিদপুর বাংলাদেশের একটি স্থান বা জায়গা। রাজবাড়ির বাজারে বসে আছি। তো লেখক ফরিদপুরে গাড়ি আসতে অনেক দেরি হওয়ায় তিনি রাজবাড়ির বাজারে বসেছিলেন। ঠিক সেই সময় কি পরিবেশ ছিল না, পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। তো তিনি যখন বসেছিলেন তখন সকালবেলা। তো ভালো করে লক্ষ্য করো, শীতকালের বর্ণনা রয়েছে। সাধারণত আমরা জানি শীতকালেই কুয়াশা পড়ে, তাই পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। তোমাদের জানাবো আকাল মানে দুর্ভিক্ষ। এখানে 50-এর আকাল অর্থাৎ তোমাদের বলবো যে 1350 বঙ্গাব্দ, অর্থাৎ বাংলা 1350 বঙ্গাব্দ, ইংরেজি 1943 সালে বাংলার বুকে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে এবং সেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলশ্রুতি স্বরূপ নেমে আসে 1350 বঙ্গাব্দে তথা 1943 সালে এক দুর্ভিক্ষ। তো সেই সকালে লেখক বসেছিলেন রাজবাড়ির বাজারে। ঠিক সেই সময় একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম। লেখক আমাদের জানাচ্ছেন যে কিছুটা দূরে স্টেশনের রাস্তায় কি দেখলেন না, মিলিটারি ছাউনি। মিলিটারি তোমরা জানো যে যারা সৈনিক, তো তাদের তাঁবু বা ছাউনি দেখতে পেলেন এবং তার পাশেই একটা অদ্ভুত জন্তু দেখলাম। তো তিনি তার পাশে দেখলেন অদ্ভুত, অর্থাৎ আগে এই রকম জন্তু কখনো দেখেননি। এরপর
আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে, অর্থাৎ সেই জন্তুর রয়েছে 4 পা এবং সে ধীরে ধীরে লেখকের দিকে অগ্রসর হচ্ছে বা এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। লেখক বা সুভাষ মুখোপাধ্যায় যত জন্তু জানেন বা চিনেন, এই জন্তুর সঙ্গে কোনো মিল ছিল না। কুয়াশার মধ্যেও জ্বলজ্বল করছে তার দুটো চোখ। আগেই বলেছি এই রচনাটি শীতকালের বর্ণনা রয়েছে, তাই কুয়াশার মাঝে সেই জন্তুটির দুটো চোখ জ্বলজ্বল করছিল বা জ্বলছিল। এমন একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম। মূর্ছা শব্দের অর্থ জ্ঞান হারা অবস্থা। আসলে তিনি বাজারে বসেছিলেন তথা সকালবেলা, কিন্তু ওই রকম একটি জন্তুকে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন, কিন্তু তিনি যেহেতু একা ছিলেন না, তাই জ্ঞান হারাননি বা মূর্ছা যাননি। কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। তো হিম মানে ঠান্ডা। আসলে সেই জ্বলন্ত চোখের মধ্যে যে এক অদ্ভুত মায়া ছিল, তা কেউ দেখতে পেলে তার রক্ত হিম হয়ে যায় বা মানুষের হৃদয়ে ভয় ধরিয়ে দেয়। এরপর আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি, অর্থাৎ সেই জন্তুটি। রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। সেই দুটো জ্বলন্ত চোখ এই কুয়াশার মাঝে কিছু খুঁজে খুঁজে ফিরছিল, লেখক আমাদের জানালেন। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা। আগেই বলা হয়েছে বা বর্ণনায় বলা হয়েছিল যে তার 4 পায়ে সে এগিয়ে আসছিল। তার সামনের দুটো থাবা ঠিক মানুষের হাতের মতো। আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু। সেই আঙুলগুলো সামনের দিকে, আগা বলতে সামনে বা অগ্রভাগ, সেই সামনের দিকে একটু বেশি সরু ছিল বা পাতলা ছিল। এরপর গায়ে একটুও লোম নেই, অর্থাৎ সেই জন্তুটির গায়ে একটুও লোম ছিল না। কোন জন্তু, অর্থাৎ এই রকম এক অদ্ভুত যে জন্তু লেখক কখনোই দেখেননি। তো এটা কোন জন্তু বলে তিনি জিজ্ঞাসা চিহ্নের মধ্য দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এরপর সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। তো এই লাইনটি তুলে প্রশ্ন হতে পারে, তবে খুব গুরুত্বপূর্ণ এই লাইনটি নয়। যাই হোক, তো সেই জন্তুটি একেবারেই কুয়াশাময় পরিবেশে লেখকের যখন সামনে এলেন, তো সুভাষ মুখোপাধ্যায় বা লেখক স্তম্ভিত অর্থাৎ অবাক হয়ে গেলেন। কারণ অমৃতের পুত্র মানুষ, অর্থাৎ সেই জন্তুটি বা এত সময় যাকে একটি অদ্ভুত জন্তু বলে মনে করেছিলেন, সে আসলে জন্তু ছিল না, সে ছিল একজন মানুষ। তাই বলা হলো অমৃতের পুত্র মানুষ। তো অমৃতের অর্থাৎ স্বর্গের সন্তান মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। যাই হোক, 12-13 বছরের উলঙ্গ এক ছেলে। আসলে সেই জন্তুটির ছিল, লেখকের বর্ণনা অনুসারে তার বয়স ছিল 12-13 বছরের উলঙ্গ, অর্থাৎ তার পোশাক পরিচ্ছদ কিছুই ছিল না বা পোশাকহীন এমন একটি 12-13 বছরের ছেলে, তাকেই লেখক জন্তু বলে মনে করেছিলেন। তো সামনে আসার ফলেই তাই তিনি অবাক হয়ে গিয়েছিলেন। মাজা পড়ে গেছে, সেই জন্তুটির মাজা অর্থাৎ কোমর পড়ে গেছে, তাই সে উড়তে পারে না বা চলতে পারে না বা হাঁটতে পারে না। 12-13 বছরের ছেলেটি খুঁটে খুঁটে চাল আর ছোলা খাচ্ছিল। এরপর ছুটে পালিয়ে এলাম স্টেশনে, অর্থাৎ লেখক চোখের সামনে এই করুণ পরিণতি দেখে নিজেকে আর ওখানে রাখতে পারলেন না, তাই তিনি স্টেশন থেকে ছুটে চলে এলেন। কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কিন্তু সেই 12-13 বছরের ছেলেটির
জ্বলন্ত চোখের অদ্ভুত দৃষ্টি লেখককে আজও পাগল করে বা পাগল করে তোলে। দুহাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। লেখক এখন সেখানে আর নেই, তবু সেই ছেলেটির দুটো জ্বলন্ত চোখের অদ্ভুত দৃষ্টির দ্বারা তিনি যখন সোনা ছড়ানো এই বাংলায় বা সোনা ছড়ানো এই নদীমালার দিকে তাকিয়ে বা বাংলার যেখানেই তিনি যান, সেই ছেলেটির নিঃশ্বাস যেন শুনতে পান বা নিঃশ্বাসের শব্দ লেখকের হৃদয়ে শোনা যায়। সরলিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। তো এই লাইনটি তোমরা আন্ডারলাইন করতে পারো, তথা এই লাইনটি তুলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। সরলিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। আসলে তার যে সরু এবং রোগা অর্থাৎ লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। খুনি আমরা তাকেই বলি যে খুন করে। আসলে দেখো, খুন দু প্রকারভাবেই হতে পারে। কেউ সরাসরি বা ডাইরেক্ট কাউকে খুন করতে পারে। আরও একটি খুন হলো মানুষের ভাত কেড়ে নেওয়া, অর্থাৎ মানুষের অন্ন কেড়ে নেওয়া, মানুষকে অত্যাচার করা, মানুষের উপর জুলুম করা। তো সেই অর্থে এখানে বলা হলো যে সেই ছেলেটি অর্থাৎ যার এই পরিণতি, যার কোমর নেই, যে হাঁটতে পারতো না, সে সেই সামান্য সরলিগলিকে আঙুল দিয়ে সে খুনিদের শনাক্ত করছে। আসলে খুনি বলতে এখানে জমিদার এবং মহাজনদের বুঝিয়েছেন, তথা সমাজের উঁচু বা উচ্চবিত্ত পুঁজিবাদী মানুষদের এখানে লেখক জানিয়েছেন সেই সব খুনিদের দ্বারা, অর্থাৎ মহাজন, জমিদার, উচ্চবিত্ত মানুষের দ্বারাই সাধারণ মানুষ অত্যাচারিত, তথা সাধারণ মানুষের অন্নের অভাব রয়েছে। তো সেই বা যাদের জন্য এই সব সাধারণ মানুষের এই করুণ পরিণতি, তো তাদের সে খোঁজ করছে বা শনাক্ত করছে। এরপর রয়েছে শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে। এখানে যারা আমি একটু আগেই বললাম, মহাজন, জমিদার, পুঁজিবাদী তথা শাসক শ্রেণীর মানুষরা। তোমরা ইতিমধ্যেই হয়তো পড়ে ফেলেছ যে ছাতির বদলে হাতি। সেখানে মহাজন এবং জমিদারদের যে অত্যাচার বা সামান্য টাকা দিয়ে সুদে একটা ছাতার বিনিময়ে হাতির দামের তুল্য টাকা নেওয়া ইত্যাদির ফলে তারা যেন মানুষকে মৃত্যুর দড়ি পড়াচ্ছে বা ফাঁস পড়াচ্ছে, সেই সব মানুষদের এখানে লেখক খুনি বলে মনে করেছেন। তাই বলা হলো যে শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না মানুষকে, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, যারা নিজেদের জীবনকে স্বচ্ছন্দভাবে চালনা করতে চায়, নিজেদের জীবনকে যারা স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, সেই স্বাভাবিক স্বচ্ছন্দ গতিকে বন্ধ করে দিয়েছে এই সকল খুনিতুল্য মহাজন, জমিদার, পুঁজিবাদী মানুষরা। এরপর সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। তো সেই ছেলেটির জ্বলন্ত দুটি চোখ, যার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, তো সেই চোখ শান্তি চায়। এরপর বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে সে শান্তি কোথায়? না সমগ্র বাংলার বুক জুড়ে বা হৃদয় জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে। সবুজ মাঠ অর্থাৎ যে মাঠ সবুজতায় ভরে থাকে, তো সোনালি ফসলে আসলে এখানে নির্দেশ করা হয়েছে যে ধান যখন পেকে যায়
ধানের যে রং স্বর্ণ বা সোনালি, তো সেই সবুজ মাঠে সোনালি ফসলের মধ্যে শান্তি জুড়ে আসুক, গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। চাষিরা কষ্ট করে বা মাথার ঘাম পায়ে ফেলে যে ধান বাড়িতে নিয়ে আসার জন্য তারা লাগায় বা ধানগুলো যখনই নিয়ে আসতে চায়, তখনই জমিদার বা মহাজন জোর করে তাদের ধানগুলো নিয়ে নিতেন। তার ফলে ফসলের উপর অধিকার ছিল, তারাই অধিকারহীন হয়ে পড়ল। তো সেই চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি, অর্থাৎ শান্তি ফিরে আসুক সাধারণ মানুষের মনের মধ্যে। তথা এরপর কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। কারখানায় কারখানায় অর্থাৎ পুঁজিবাদী মানুষ, উচ্চবিত্ত মানুষ, শ্রমিক শ্রেণীদের বঞ্চিত করে। তো এখানে লেখক বললেন যে কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে অর্থাৎ আন্দোলনের বাহুতে বাহু মেলাক শান্তি, অর্থাৎ সেখানে যুদ্ধোত্তর পরিবেশ, আন্দোলন, দাঙ্গা, হট্টগোল এগুলোকে সরিয়ে সাধারণ মানুষের মনের বাহুতে যেন শান্তি ফিরে আসুক, যুদ্ধ নয়। লেখক তথা বাংলার মানুষ আর যুদ্ধ চায় না, তাই বলা হলো যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয়, আর না খেতে পেয়ে মারা নয়, আর মানুষ নিরন্ন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া নয়। মানুষের সামান্য খাদ্যের যে চাহিদা তা মানুষ যেন পায় বা মানুষ যেন পেতে পারে। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। কোটি কোটি অর্থাৎ অজস্র অজস্র বা অসংখ্য অসংখ্য সহস্র বলিষ্ঠ বা স্বাবলম্বী হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার কারুর পদানত হয়ে থাকা নয়। জমিদার, মহাজন, শাসক শ্রেণী তথা যে সকল উচ্চবিত্ত মানুষ বা মালিক শ্রেণীদের পদানত হয়ে পরাধীন হয়ে থাকা নয়, এবার স্বাধীন হয়ে থাকা, সুখী জীবন ফিরে পাওয়া। এবং এগুলো যদি ফিরে পায় তবেই বাংলার মানুষ যা পাবে তা হলো শান্তি। এরপর যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে। যুদ্ধ একদিকে, অন্যদিকে ফসল না হওয়ার ফলে দুর্ভিক্ষ, সেই সাথে পুঁজিবাদী মানুষের ফসলকে বা সম্পদকে আহরণ করে বা সম্পদকে এক জায়গায় জড়কিত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। তাই বাংলার এই ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে সমুদ্র হিমাচল, অর্থাৎ সমুদ্র থেকে হিমাচল বা হিমালয় পর্যন্ত, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে একেবারে হিমালয় পর্বত পর্যন্ত বা আমাদের সমগ্র বাংলা পাহারা দিচ্ছে। আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সেই বালকটি, সেই ছেলেটি যে সমগ্র বাংলায় পাহারা দিচ্ছে, অর্থাৎ সে পাহারাদার হয়ে গেছে। মাটি থেকে সে দুটো হাত ছড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। সে এই অচলাবস্থা থেকে, এই সংকটকালীন অবস্থা থেকে বা এই বিপদগ্রস্ত পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য সে সাধ্যমতো চেষ্টা করছে। তাই মাজা বা কোমর পড়ে থাকা সত্ত্বেও সে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। এরপর খুব ভাইটাল এই লাইন, এবং এই লাইন তুলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। এই রচনা থেকে তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। বাংলার বুকে যে উঠে দাঁড়াবার চেষ্টা করছে বা ওই ছেলেটি, তাকে সাহায্যের জন্য বা সহায়তার জন্য হাত বাড়াও, অর্থাৎ তার প্রতি সহমর্মিতা হও,
সহানুভূতি হও এবং আমাদের অর্থাৎ পাঠক শ্রেণী তথা সমগ্র সু আদর্শবান মানুষের উদ্দেশ্যে লেখক বা সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন যে বাংলার বুকে যারা এই রকম পরিস্থিতিতে রয়েছে তাদের সাহায্য করো এবং তাদের এই সাহায্যের জন্য হাত বাড়াও, অর্থাৎ তাদের পাশে দাঁড়াও এবং তাদের সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে এক উন্নত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনো। তোমাদের হাত বাড়াও রচনাটির পাঠ তথা বিস্তারিত সামগ্রিক আলোচনা শেষ করলাম। তোমরা কমেন্টে জানিয়েছিলে, তাই এই আলোচনা করা হলো। সেই সাথে তোমাদের বলবো যে হাত বাড়াও রচনার সমগ্র বিষয়বস্তু খুবই সংক্ষেপে এবং এখান থেকে কী ধরনের বড় প্রশ্নগুলো আসতে পারে তাও তোমাদের সাজেশান হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে অন্য একটি ভিডিওতে। তো তা পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক প্রেস করতে পারো। সেই সাথে তোমাদের বলবো ইতিমধ্যেই তোমাদের গল্প কবিতা থেকে বিষয়ধর্মী আলোচনা, প্রশ্ন উত্তর, সাজেশান এগুলো দেয়া হয়েছে, আরও দেয়া হচ্ছে। তো তা পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক প্রেস করে দেখে নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের যা কিছু আলোচনা করা হয়েছে বাংলা বিষয়ের তার প্লে লিস্টটি দিয়ে দিলাম, তোমরা প্রয়োজন মতো দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে আবারও আন্তরিকভাবে অজস্র অভিনন্দন এবং ধন্যবাদ।